ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিসিএস মেন্স, এছাড়াও জেনারেল কম্বাইন্ড, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি এবং আরও যে সমস্ত পরীক্ষাগুলো আছে সব পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া? এর মধ্যে কোনটা বেসিক স্ট্রাকচার নয়, তাই তো? 1973 সালের যে কেশবানন্দ ভারতী কেস, সেই কেশবানন্দ ভারতী কেসে যে বেসিক স্ট্রাকচারের কথা বলা ছিল, তার মধ্যে কি ছিল না? এ নম্বর। এ কি বলছে দেখো? সুপারমেসি অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন সুপারমেসি। ঠিক আছে। 2 নম্বর বলছে দেখো, সেপারেশন অফ পাওয়ার বিটুইন দ্য লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। দেখো, আমাদের সংবিধানে এই লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি যে যার আলাদা আলাদা ভাগ আছে, তাই তো? কি বলছে দেখো? হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, এটাও ঠিক আছে। 3 নম্বর বলছে দেখো, অ্যাবসোলুট পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড কনস্টিটিউশন। সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টকে অ্যাবসোলুট পাওয়ার দেওয়া আছে। এটা অ্যাবসোলুট নেই, ঠিক আছে, এটা লিমিটেড পাওয়ার। লিমিটেড পাওয়ার, কারণ বেসিক স্ট্রাকচার কখনো পরিবর্তন করা যায় না। তো সংবিধান সংশোধন করে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, এগুলো কখনো চেঞ্জ করা যাবে না। এটা কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল। তাহলে এখানে উত্তর তাহলে কি হবে? অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি মেম্বার ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কতজন ছিল? এই যে সংবিধান সভার মেম্বার কতজন ছিল? অপশন এ কি বলছে? 389। অপশন বি বলছে 192। অপশন সি বলছে 289। আর অপশন ডি বলছে 292। তাহলে সংবিধান সভার টোটাল মেম্বার ছিল 389। ঠিক আছে। তার মধ্যে 296 ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ, আর 93 ছিল প্রিন্সলি স্টেট। এবার 296 এর মধ্যে 292, ঠিক আছে, 290 ছিল কি 11টা প্রভিন্স থেকে, আর 4টে ছিল হচ্ছে তোমার চিফ কমিশনার প্রভিন্স থেকে। চিফ কমিশনার অফ প্রভিন্স থেকে ছিল। ঠিক আছে। এবং সংবিধানের যখন স্বাক্ষর করা হয়েছিল, ঠিক আছে, টোটাল 284, 294 জন সংবিধানে সাইন করেছিল। সংবিধানে সাইন করেছিল 284, 294 জন, কারণ মুসলিম লীগ এখান থেকে বেরিয়ে গিয়েছিল পরবর্তীকালে। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? আমাদের সংবিধান সভার অ্যাডভাইজার কে ছিল? অপশন এ বলছে বি আর আম্বেদকর। অপশন বি হচ্ছে বি এন রাও। অপশন সি আল্লাদি কৃষ্ণস্বামী। আর অপশন ডি হচ্ছে টি টি কৃষ্ণমাচারী। তাহলে সংবিধান সভার যিনি অ্যাডভাইজার ছিলেন, ঠিক আছে, তার নাম হচ্ছে বি এন রাও। ঠিক আছে, বি এন রাও। আর বি আর আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর আল্লাদি কৃষ্ণস্বামী আর টিটি কৃষ্ণমাচারী এরা ছিল ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন। ঠিক আছে। আচ্ছা, সংবিধান সভার সিম্বল কি ছিল? সংবিধান সভার সিম্বল, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ভারতীয় সংবিধান সভার যে সিম্বল, সেই সিম্বলটা কি ছিল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অবজেক্ট রেজলিউশনস, ঠিক আছে, এই যে অবজেক্ট রেজলিউশনস ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভায় ওয়াজ মুভ বাই, এই যে অবজেক্ট রেজলিউশন কে মুভ করেছিল? ঠিক আছে। অপশন এ বলছে পণ্ডিত জওহরলাল নেহেরু। অপশন বি বলছে ডক্টর বি আর আম্বেদকর। অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর অপশন ডি হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে অবজেক্ট রেজলিউশন মুভ করেছিল হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। ইনি প্রস্তাবটা উত্থাপন করেছিলেন 13ই ডিসেম্বর 1946। আর প্রস্তাব পাস হয়েছিল 22শে জানুয়ারি 1947। পরবর্তীকালে এটাই প্রিয়াম্বল হিসাবে আমরা জানি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড দ্য ফেডারেল সিস্টেম ফ্রম দ্য অ্যাক্ট। ঠিক আছে। কোন অ্যাক্টে ভারতের সংবিধান মানে এই যে ফেডারেল সিস্টেমটা কোন অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে? দেখো, 1935 সালের ভারত শাসন আইন, সেখান থেকে প্রায় 75%, ঠিক আছে, ভারতের সংবিধানে নেওয়া হয়েছে। তাহলে 1935 সালে যে ভারত শাসন আইন হয়েছিল, সেখানেই বলা হয়েছিল যে ইন্ডিয়া, ভারতবর্ষ একটা ফেডারেল ফেডারেল সিস্টেম ভারতবর্ষে দেওয়া হবে। ঠিক আছে, মানে যুক্তরাষ্ট্র একটা ব্যবস্থা। তাহলে ফেডারেল সিস্টেমটা তাহলে কোন অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে? 1935 সালে ভারত শাসন আইন। আর 1935 সালে ভারত শাসন আইন থেকে প্রায় আমাদের সংবিধানের 75% নেওয়া হয়েছে।
নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ সেট অ্যাকর্ডিং টু দ্য প্রপোজাল অফ, আমাদের সংবিধান সভা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গঠন করা হয়েছিল কোন মিশনের বা কোন কমিটির প্রপোজাল অনুযায়ী? দ্য ক্রিপস মিশন, অপশন বি বলছে দ্য ক্যাবিনেট মিশন, দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান, অপশন ডি বলছে নান অফ দ্য অ্যাভব। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা তৈরি হয়েছিল ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী, ঠিক আছে, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী, যেটা 1946 ভারতে ছিল, এবং 1940 সালের 9th ডিসেম্বর এই ক্যাবিনেট মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সভা বসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ, সংবিধান, ভারতীয় সংবিধান ভারতকে কি হিসাবে বর্ণনা করছে? ঠিক আছে, তা আর্টিকেল 1 তো বলাই আছে, কি বলা আছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এ ইউনিয়ন অফ স্টেট, তাই তো? তাহলে কি হবে এখানে? উত্তর হবে ইউনিয়ন অফ স্টেট। আর এই যে কোয়াসি ফেডারেশন বা কোয়াসি ফেডারাল, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিল কে সি হয়ার, কে সি হয়ার। ভারত আধা যুক্তরাষ্ট্র, এটা বলেছিল কে সি হয়ার। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বলছে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কনস্টিটিউশনস ড্রাফটিং কমিটি, এই যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ বলছে জওহরলাল নেহেরু, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর অপশন ডি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, তাই তো? এই ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল 29 আগস্ট 1947, 1947। সেই জন্য ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর ছিলেন বলেই বি আর আম্বেদকরকে বলা হয় কি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এর মধ্যে কোনটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? অপশন এ বলছে দেখো ইট ইজ ডেমোক্রেটিক, অপশন বি বলছে ইট ইজ রিপাবলিক, ইট ইজ ফেডারাল, ইট ইজ প্রেসিডেন্টিয়াল। তা ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, যেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, তাই তো? ভারতের শাসন ব্যবস্থা কখনোই প্রেসিডেন্টিয়াল নয়। তাহলে এখানে কি হবে? নট ফিচার্স বলেছে, তাহলে অপশন ডি ইট ইজ প্রেসিডেন্টিয়াল, এটাই উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রিয়াম্বেলে যে 5টা কি ওয়ার্ড আছে সেই কি ওয়ার্ড গুলো সাজিয়ে লিখলে কিভাবে হবে, ঠিক আছে? তো প্রথম অপশন আছে দেখো সভারাইন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, অপশন বি বলছে সভারাইন সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক ডেমোক্রেটিক, অপশন সি সভারাইন সেকুলার সোশ্যালিস্ট রিপাবলিক ডেমোক্রেটিক, আর অপশন ডি বলছে সভারাইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। বি সি অপশন একই আছে, তাহলে উত্তর কি হবে দেখো সভারাইন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অরিজিনাল যে কনস্টিটিউশন, ঠিক আছে, আমাদের যে মূল সংবিধান, সেখানে এই সোশ্যালিস্ট এবং সেকুলার এই কথাটি ছিল না, ঠিক আছে। এই যে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো কথা অ্যাড করা হয়েছিল 1942 সালের, সরি 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এই দুটো কথা অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ইকোনমিক জাস্টিস অ্যাজ ওয়ান অফ দ্য অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্রোভাইড, এই যে ইকোনমিক জাস্টিস এই কথাটি কোথায় কোথায় বলা আছে? অপশন এ বলছে প্রিয়াম্বেল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, অপশন বি বলছে প্রিয়াম্বেল অ্যান্ড ডিপিএসপি, অপশন সি ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি,
অপশন ডি দেখো, ফান্ডামেন্টাল রাইটসে তো থাকবেই না, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসে থাকবেই না, অধিকার আমাদের তো ইকোনমিক জাস্টিস অধিকারের মধ্যে পড়ে না, তাহলে অপশন কি হবে, বি হবে, ঠিক আছে। এটা প্রিয়াম্বেলে বলা আছে আর ডিপিএসপি তে বলা আছে, প্রিয়াম্বেলে এবং ডিপিএসপি তে। প্রিয়াম্বেলে জাস্টিস কথাটা আছে, জাস্টিস, তিন রকমের জাস্টিসের কথা বলা আছে প্রিয়াম্বেলে, ঠিক আছে। প্রিয়াম্বেলে তিন ধরনের জাস্টিসের কথা বলা আছে, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা হচ্ছে ইকোনমিক জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস। তাহলে ইকোনমিক জাস্টিস কথাটা দু জায়গায় বলা আছে, একটা হচ্ছে প্রিয়াম্বেলে বলা আছে আর একটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি তে বলা আছে। নেক্সট কোশ্চেন দেখো, এ মানি বিল ক্যান অরিজিনেটেড, মানি বিল কোথায় উত্থাপন করা যায়? অপশন এ বলছে অনলি ইন লোকসভা, অপশন বি বলছে অনলি ইন রাজ্যসভা, অপশন সি ইন বোথ হাউস সাইমultaneously, অপশন ডি এট দ্য জয়েন্ট সেশন অফ দ্য বোথ হাউস। দেখো মানি বিল 110 নম্বর ধারায় আছে, তাই তো, 110 নম্বর আর্টিকেলে মানি বিলের কথা বলা আছে, যেটা 109 আর্টিকেল অনুযায়ী একমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়, ঠিক আছে। লোকসভায় উত্থাপন করার পর সেটা রাজ্যসভায় পাঠানো হয়, 14 দিনের মধ্যে রাজ্যসভা তার মতামত জানিয়ে দেয়, যদি নাও জানায় তাহলে বিল পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাহলে মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ক্ষমতাই নেই। তাহলে মানি বিল কোথায় উত্থাপন করা যায়? একমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। মানি বিল কত নম্বর আর্টিকেলে? 110। আর কত নম্বর আর্টিকেল অনুযায়ী এটা হয়? 109 নম্বর আর্টিকেল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ডিসকোয়ালিফিকেশনস অফ মেম্বারশিপ অফ আইদার হাউস অফ এ পার্লামেন্ট ইজ প্রোভাইড আন্ডার, এই যে দলত্যাগ, ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল এ বলছে আর্টিকেল 100, আর্টিকেল বি হচ্ছে আর্টিকেল 101, আর্টিকেল 102 না আর্টিকেল 103? দলত্যাগ বিরোধী আইন, তাই তো, এটা হচ্ছে কত নম্বর শিডিউলে আছে? 10 শিডিউলে এটা আছে। এটা কবে অ্যাড হয়েছিল? 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এ দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল। কত নম্বর ধারা অনুযায়ী হয় এটা? এটা 102 নম্বর ধারা অনুযায়ী হয়, ঠিক আছে, 102 নম্বর ধারা অনুযায়ী হয়। ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স, ঠিক আছে। নেক্সট দেখো, হু প্রিসাইড ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের জয়েন্ট সিটিং যেটা আছে 108 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। তাহলে 108 নম্বর আর্টিকেলে জয়েন্ট সিটিং বলা আছে, যখন কোনো বিল এক্সেপ্ট অ্যামেন্ডমেন্ট বিল আর মানি বিল, যখন কোনো বিল, গুরুত্বপূর্ণ বিল, ধরো লোকসভায় পাস হলো না বা রাজ্যসভায় কোথায় কোনো একটা কক্ষে আটকে গেছে কিন্তু বিলটা পাস পাস করার প্রয়োজন, তখন একটা জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে। সেই জয়েন্ট সিটিং এ কে প্রিসাইড করে, সভাপতিত্ব কে করে? তাহলে অপশন এ বলছে প্রেসিডেন্ট, অপশন বি বলছে স্পিকার, অপশন সি ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি হচ্ছে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। তাই জয়েন্ট সিটিং এর আহ্বান করে কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু প্রিসাইড করে স্পিকার। যদি স্পিকার সেদিন উপস্থিত না থাকে তাহলে ডেপুটি স্পিকার, ঠিক আছে, ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার যদি না থাকে হবে তাহলে ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে। তাহলে জয়েন্ট সিটিং এর প্রিসাইড করে স্পিকার, কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 108 নম্বর আর্টিকেল অনুযায়ী। সেই দিন যদি স্পিকার না থাকে তাহলে কে করবে সভাপতিত্ব? ডেপুটি স্পিকার। যদি ডেপুটি স্পিকার না থাকে তাহলে ডেপুটি চেয়ারম্যান। নেক্সট দেখো, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, পার্লামেন্ট কাদের নিয়ে তৈরি, তাই তো, পার্লামেন্ট কাদের নিয়ে তৈরি? তাহলে এটা কত নম্বর আর্টিকেল আছে? পার্লামেন্ট কনসিস্ট অফ, দ্য পার্লামেন্ট কাদের কাদের নিয়ে গঠিত হয়? এটা 79, ঠিক আছে, আর্টিকেল 79 অনুযায়ী পার্লামেন্ট কনসিস্ট অফ প্রেসিডেন্ট, লোকসভা আর রাজ্যসভা। দ্য প্রেসিডেন্ট, হাউস অফ দ্য পিপল, হাউস অফ দ্য পিপল মানে লোকসভা, আর কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা। তাহলে পার্লামেন্ট গঠিত হয় প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা দ্বারা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 79। পরের প্রশ্ন দেখো কি আছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ সিটস রিজার্ভড ফর দ্য শিডিউল্ড ট্রাইব এসটি ইন লোকসভা, লোকসভায় এসটিদের জন্য কোন রাজ্যে সব থেকে বেশি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে? অপশন এ বলছে মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি রাজস্থান, অপশন ডি অরুণাচল প্রদেশ। তাহলে এখন উত্তর কি হবে? মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশ থেকে সব থেকে বেশি এসটি মানে শিডিউল ট্রাইব এদের সংরক্ষণের ব্যবস্থা আছে লোকসভায় যাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন দেখো,
দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকেম এ মেম্বার অফ দ্য কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা, তাই তো? রাজ্যসভায় যাওয়ার জন্য মিনিমাম এজ কত হতে হবে? রাজ্যসভায় যাওয়ার জন্য মিনিমাম এজ কত হতে হবে? অপশন এ বলছে 18 বছর, অপশন বি বলছে 25 বছর, অপশন সি 30 বছর, অপশন ডি 35 বছর। দেখো তাহলে লোকসভায়, সরি, রাজ্যসভা, তাই তো? কাউন্সিল অফ স্টেট, রাজ্যসভায় যাওয়ার জন্য মেম্বারদের মিনিমাম এজ হতে হবে 30 ইয়ার্স, আর লোকসভায় হচ্ছে 25 ইয়ার্স। আর 35 ইয়ার্স কার কার হতে হবে? 35 ইয়ার্সের প্রেসিডেন্টশিপের জন্য, ভাইস প্রেসিডেন্ট এবং গভর্নর, এদের জন্য হতে হয় 35 ইয়ার্স। 30 ইয়ার্স হচ্ছে রাজ্যসভা, 25 হচ্ছে লোকসভা, এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 হলেই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা প্রোভাইড ইন দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া। জয়েন্ট সিটিং কত নম্বর আর্টিকেলে বলা আছে? জয়েন্ট সিটিং, ঠিক আছে, জয়েন্ট সিটিং কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 101, অপশন বি বলছে আর্টিকেল 108, অপশন সি আর্টিকেল 133, আর অপশন ডি হচ্ছে আর্টিকেল 102। তাহলে জয়েন্ট সিটিং 108 নম্বর আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার আর কালেকটিভলি রেসপন্সিবল টু। এই যে কাউন্সিল অফ মিনিস্টার, তাই তো, এরা কালেকটিভলি কার কাছে রেসপন্সিবল থাকে? অপশন এ বলছে জুডিশিয়ারি, অপশন বি বলছে হাউস অফ দ্য পিপল, অপশন সি কাউন্সিল অফ স্টেট, অপশন ডি হচ্ছে দ্য প্রেসিডেন্ট। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার এরা লোকসভার কাছে এদের কাজের জন্য কি থাকে? দায়িত্বশীল থাকে। উত্তর তাহলে কি হবে? হাউস অফ দ্য পিপল। ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 75, 75-এর 3। নেক্সট দেখো, which of the following Indian state does not have bicameral legislature? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন রাজ্যের মধ্যে নেই? তাহলে জানতে হবে কতগুলো, বর্তমানে 6টা স্টেট, ঠিক আছে, 6টা স্টেটের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এই 6টা স্টেট কি কি? সেই 6টা স্টেট হচ্ছে, একটা হচ্ছে উত্তরপ্রদেশ, 2 নম্বর বিহার, 3 নম্বর মহারাষ্ট্র, আহ উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটকা, কর্ণাটকা, তেলেঙ্গানা, আর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6টা স্টেট। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরেও ছিল, সেটা 2019 সালে জম্মু কাশ্মীর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের ফলে জম্মু কাশ্মীরের বি ক্যামেরাল লেজিসলেচার বর্তমানে ইউনিক্যামেরাল হয়ে গেছে। তাহলে এখানে দেখো উত্তরপ্রদেশও আছে, বিহারও আছে, ছত্তিশগড়ে নেই, জম্মু কাশ্মীরেও নেই। ঠিক আছে, এখানে অপশন সি এবং ডি দুটোতেই নেই। পশ্চিমবঙ্গ ছিল, যেটা 1969, ঠিক আছে, 1969 সালে পশ্চিমবঙ্গের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা বর্তমানে এক কক্ষ বিশিষ্ট হয়ে গেছে। তো 1969 সালে পশ্চিমবঙ্গের আপার হাউসটা বিলোপ করা হয়েছে। ঠিক আছে, কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 169 আর্টিকেল অনুযায়ী। নেক্সট কোশ্চেন দেখো, দ্য নাম্বার অফ অ্যাংলো ইন্ডিয়ান্স নমিনেটেড টু দ্য হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল, লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করতে পারে? কে করে? প্রেসিডেন্ট করে। তাহলে অপশন এ বলছে 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 0। দেখো আগে, ঠিক আছে, আহ দুজনকে নমিনেট করতে পারতো, দুজন নমিনেট করতো, ঠিক আছে, প্রেসিডেন্ট দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করতে পারতো। কিন্তু বর্তমানে 104 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 সালে, ঠিক আছে, এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে পাঠাতো সেটা অ্যাবলিস্ট করা হয়ে গেছে। বর্তমানে একজনও যায় না, তাহলে ঠিক আছে, বর্তমানে আর একজনকেও পাঠানো হয় না। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কাউন্সিল অফ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ হাউ মেনি ইলেক্টেড মেম্বার? রাজ্যসভায় কতজন ইলেক্টেড মেম্বার থাকে? রাজ্যসভায় কতগুলো ইলেক্টেড মেম্বার থাকে? রাজ্যসভা টোটাল 250 জন, যার মধ্যে 238 জন হচ্ছে ইলেক্টেড, আর 12 জন হচ্ছে নমিনেটেড। নমিনেট কে করে? প্রেসিডেন্ট করে। তাহলে এখানে কি ইলেক্টেড চেয়েছে, তাই তো? তাহলে ইলেক্টেড তাহলে কত? 238।
নেক্সট প্রশ্ন দেখো, দ্য রেজলিউশনস টু রিমুভ দ্য ভাইস প্রেসিডেন্টের যে রিমুভাল, ঠিক আছে, সেটা কত নম্বর আর্টিকেলে? 67 এর বি, ঠিক আছে। প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ক্যান বি মুভ বাই, সেটা কোথায় মুভ করা হয়? লোকসভাতে, রাজ্যসভাতে, অ্যানি স্টেট লেজিসলেচার, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। দেখো, ভাইস প্রেসিডেন্ট যে রিমুভাল প্রসেস, সেটা রাজ্যসভাতেই পাস করতে হয়, ঠিক আছে। রাজ্যসভাতেই উত্থাপন করতে হয়, রাজ্যসভাতেই পাস করতে হয়, সেটা লোকসভাকে সহমত জানাতে হয়। তাহলে এর উত্তর হবে কি? অপশন বি, রাজ্যসভা। নেক্সট কোশ্চেন কি দেখো, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস ফর লোকসভা মে গো আপ টু, লোকসভার ম্যাক্সিমাম যে সিট, সেটা কত? অপশন এ বলছে দেখো 543, 545, 552, 550। অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে 552। লোকসভার সর্বাধিক মেম্বার হচ্ছে 552, কিন্তু 104 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020-তে কি হয়েছে, দুজন অ্যাংলো ইন্ডিয়ান যে ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাহলে 550। উত্তর তাহলে কি হবে? 550 বর্তমানে উত্তর 550 জন হবে, ঠিক আছে। এই 550 জনেরও ভাগ আছে। 550 জন হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু এখনো আছে হচ্ছে 545 জন, সরি 543 জন, 543 জন। স্টেট থেকে আছে 524, আর ইউনিয়ন টেরিটরি থেকে আছে 19, ঠিক আছে। টোটাল 543 জন আছে বর্তমানে। এই ছিল আজকে আমাদের মোটামুটি 25টা প্রশ্নের উত্তর এবং তার ব্যাখ্যা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।